যে স্যার একটু বলে হইতে নাম্বার বেশি। আচ্ছা ঠিক আছে, নেক্সট কে আসবে? নেক্সট নেক্সট কে আসতে হ্যাঁ। যাচ্ছেন? ইসমাইল, ইসমাইল ভাই। দেখি ইনশাল্লাহ আমাদের ইসমাইল ভাই সাহস করছেন। ইসমাইল ভাই আপনি প্রস্তুত? আপনি বলেন তো। স্যার। আপনি বলবেন 107 থেকে 100, 110 পর্যন্ত বলেন দ্রুত। ফৌজদারি কাজ 107 থেকে 110 পর্যন্ত। 107 আছে স্যার অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেকা নেওয়ার বিধান। 108 হচ্ছে স্যার আপনার ওই অবৈধ প্রকাশনী বা অবৈধ লেখক যারা আছে এদের কাছে সদর আসনে মুচলেকা নেওয়ার জন্য কারণ দর্শাতে পারবেন। 109 যারা আছে 108 হইলো? 108 হয়েছে? যারা আপনার এটা তো আমল আদালত। রাষ্ট্রদ্রোহ, সরি হ্যাঁ, রাষ্ট্রদ্রোহমূলক লেখকের নিকট হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে রাষ্ট্রদ্রোহ হুম। 109 ধারা স্যার আপনার ওই আমলযোগ্য অপরাধ ক্লিয়ার আছে না, আমরা যারা এলাকায় গোপন আত্মগোপন করে আছে, মানে আমলযোগ্য অপরাধ করবে এমন আচ্ছা, কেসে বুঝতে নিয়ে আবার পারছি। 110 সূচি ধারা স্যার সূচ- অব্যাহত অপরাধীদের। আচ্ছা আপনি বলেন, বুঝতে পারছি। সূচি অনেক ক্লিয়ার হয়নি। প্রথম আপনি বলবেন ওয়ারেন্ট কি, সুন্দর করে সংজ্ঞা। গর্বে বলছি উপস্থাপনা ভালো হলে পরে কি আমি দেখবো না। ওয়ারেন্ট কি? গ্রেপ্তারি পরোয়ানা কি? গ্রেপ্তারি পরোয়ানা মেয়াদ কতদিন পর্যন্ত বলবৎ থাকে? আবার বলছি, ওয়ারেন্ট কি? গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে? গ্রেপ্তারি পরোয়ানা বলতে স্যার কোনো ব্যক্তিকে, কোনো আসামিকে আদালতে হাজির করার জন্য আসামির নাম ঠিকানা উল্লেখ করব আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরিত যে আদেশ প্রমাণিত করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। গ্রেপ্তারি পরোয়ানা স্যার আদালত গ্রেপ্তার হওয়া না পর্যন্ত বা আদালত না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে 77 ধারা স্যার। বিআরবি গ্রেপ্তারি 323 ক। ওয়ারেন্ট কত দ্বারা ওয়ারেন্ট? ওয়ারেন্ট স্যার 75 ধারা। গ্রেপ্তার ওয়ারেন্ট স্যার পিআরবি কত? বিআরবি স্যার 315 468। গুড। ওয়ারেন্ট কত প্রকার? কত প্রকার হইতে পারে ওয়ারেন্ট? ওয়ারেন্ট কে বলতে পারবে? দেলোয়ার, ওয়ারেন্ট কত প্রকার হতে পারে? কোথাও 9 প্রকার, দশ কোথাও প্রকার 10 স্যার। প্রকার। দশ দশ প্রকার প্রকার স্যার, 10 প্রকার। আচ্ছা বলো তো কি কি? গ্রেফতারি পরোয়ানা, হুম রুকি পরোয়ানা, জরিমানা ওয়ারেন্ট পরোয়ানা, জরিমানা পরোয়ানা, হুম হুম। তারপরে হচ্ছে স্যার তল্লাশি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, জেল পরোয়ানা, মুক্তিপ্রাপ্ত পরোয়ানা, জেল। রেল ভ্রমণ পরোয়ানা, তারপর সংযুক্তকরণ ওয়ারেন্ট, পরিচয়পত্র ওয়ারেন্ট, এই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা ইসমাইল ভাই, আপনি তারপরে বলেন জনসাধারণ। আচ্ছা এটা একদম বলছে, এটা দরকার নেই, আপনি বলবেন গ্রেপ্তারের পর আসামি পলায়ন করলে, খুব ইম্পর্টেন্ট, গ্রেপ্তারের পর আসামি পলায়ন করলে বা আইনসঙ্গত হেফাজতে আসামি পলায়ন করলে করণীয় কি? 58 ধারা অনুযায়ী গ্রেপ্তারি 58 ধারা অনুযায়ী গ্রেপ্তারি 58 ধারা এবং 66 এবং 67 ধারা অনুযায়ী আসামের যেখানে গমন করবে সেখানে 66 ধারা অনুযায়ী অনুসরণ করা যাবে এবং 67 ধারা ক্ষমতা বলে স্যার তাকে 46, 47 এবং 48 ধারা অনুযায়ী তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে। এবং স্যার গ্রেপ্তার হওয়ার পরে যার যে পুলিশ সদস্য নিযুক্ত হয়েছে আসামি পলায়ন করবে 223 ধারা মোতাবেক তার ব্যবস্থা গ্রহণ করবে, এবং যে পলায়ন করবে 224 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 224 না? জি স্যার 58 স্যার কার্যবিধি স্যার 58, 66, 67 হুম। দণ্ডবিধি স্যার 224। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই যে গ্রেপ্তার যে পর আসামি পলায়ন করছে, আপনি কি কোন জায়গায় আছে এটা কিভাবে জানবেন? আপনি যে অ্যারেস্ট পুলিশ করে ফেললেন, আইনের বিধান দিয়ে করে ফেললেন, কিন্তু আসামির এক্স্যাক্টলি আসামির অবস্থান জানলেন না, কিছু জানলেন না, সব করে ফেললেন কিভাবে? হইছে বিজ্ঞপ্তি ইস্যু করতে হবে স্যার, তারপরে বেতার মারফতে জানাই দেবো পার্শ্ববর্তী ইউনিটে। ওইটা তো অনেক পরে, আমার তো আসামি এইমাত্র চলে গেছে আইন সহায় আদালত থেকে। তুমি বেতার বার্তা পাঠাবো কার মাধ্যমে? কুরিয়ার করে, ফ্যাক্সের মাধ্যমে পাঠায় ওর অবস্থান নির্ণয় করা যাবে? যে এখানে আছে, পাইছে স্যার, পাঠাই দিলাম। বেতার বার্তা পাঠাই স্যার, পাঠাই দিলাম, এই যে পাওয়া গেছে, তাড়াতাড়ি আসেন। সম্ভব বেতার বার্তার মাধ্যমে?
আর কি হতে পারে ইয়া দেলোয়ার? টিস্যু করতে। 65 67 স্যার। হ্যাঁ, 66 তো ঠিক এটা তো আছে, বলছেই। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমরা তাৎক্ষণিক অবস্থান, আমরা হঠাৎ করে আইন আমরা জেরেস্ট করে ফেলি, এই যে আসামি যে পলায়ন করলে আমরা অনেক সময় দ্রুত বাস স্ট্যান্ড বা অন্যান্য যে তোমার হচ্ছে রেলওয়ে মানে বিভিন্ন যে যে লোকেশন গুলাতে সে উঠে গাড়িতে উঠে চলে যেতে পারে, এগুলো আমরা অনেক সোর্স মেনটেন করি খুব দ্রুত, মানে খুব তাৎক্ষণিক। কিন্তু আর কি হতে পারে, অনেক সময় তার কাছে তার ফোন নাই, সে তো ওখান থেকে আইনসঙ্গত ভাবে সে চলে গেল, ওখান থেকে ওখান তার তাকে অবস্থান তার লোকেশন ট্র্যাক করা ছাড়াই বা অবস্থান নির্ণয় করা ছাড়াই কিভাবে সম্ভব? এগুলো কিছু বিষয় থাকে এগুলো মাথায়, এখন কিন্তু এগুলো পয়েন্ট আকারে আসে, কারণ এখন প্রযুক্তির বিষয়, যেহেতু আইন ও তথ্য প্রযুক্তি আইনে বলা রয়েছে যে 42 স্যার, 42। হ্যাঁ, এই যে একটা পয়েন্ট আছে দেখছেন, এই পয়েন্টটা আমি জানতে চাচ্ছিলাম যে 42 আর তত অবস্থানটা যে জনসাধারণ সহজে দ্রুত তাৎক্ষণিক সোর্সমেন্টে ওখানে খবর দেওয়া, তারা কি করবে এই পয়েন্টটা অবশ্যই দিবেন। যাক, ধন্যবাদ, মোটামুটি ভালোই বলছে, কিছু কিছু জিনিস নিয়ে আসবেন। ইসমাইল না? আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন, আপনার কাছে তিনটা হয়েছে না আরো দুইটা? আপনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির শরীরে আঘাতের চিহ্ন থাকলে আপনি ডিউটি অফিসার দায়িত্বে আছেন, আপনি কি করবেন? গ্রেপ্তারকৃত আসামির শরীরে আঘাতের চিহ্ন থাকলে ডিউটি অফিসার হিসেবে আপনার করণীয় কি? তার পিআরবি এখন 362 এবং 328 বিধি অনুসরণ করে তার সাক্ষীর সামনে দেহ তল্লাশি করে হাজত খানায় প্রেরণ করতে হবে। পিআরবি 262 28। 328 বিরোধীতে নোট টোট দিবেন, এই যে কথাগুলো বলছে একটু গুছায় লিখবেন, খালি আমার বলে কাছে গুছায়, আমি চাচ্ছিলাম যে গুছায় বলার জন্য, ঠিক আছে, ধারাটা বলে দিচ্ছেন শুধু, আর একটু গুছায় বলতে হবে। লেখার সময় তো একটু সময় পাবে। আর বলতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, লেখার একটু সময়টা আরো একটু ভালো হবে। লাস্ট কোশ্চেন আপনার জন্য, আপনার জন্য লাস্ট কোশ্চেন ইনশাল্লাহ, থানা হাজতে রাখার পূর্বে করণীয় কি? আসামিকে থানা হাজতে রাখার পূর্বে করণীয় স্যার, হুম। ওই লিখিত নোট দিতে হবে স্যার, ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে স্যার, ওই পিআরবি পঞ্চায়েত আপনারা এই সরি। যে আপনারা থানায় আনার সাথে সাথে জিডিতে নোট দেন, কিন্তু থানার আসায় ঢোকার আগে মানে প্র্যাকটিক্যাল যে কাজটা আপনি এটাই করবেন, এটা মার বেশি করবেন, সবসময় পারবো বলি। একজন ধৃত আসামি হোক, একজন যেই আসুক না কেন, অবশ্যই সরাসরি একজন ডিউটি অফিসার নিয়ে আসবেন, অথবা এলাকায় যিনি ডিউটি করবেন তিনি নিয়ে আসবেন। যিনি নিয়ে আসুক, পাবলিকে ধরে নিয়ে আসুক, একজন আসামি রাখার পূর্বে প্র্যাকটিক্যাল যেটা করেন ওইভাবে থেকে শুরু করবেন। অথবা যিনি নোটকে আগে দেন, আগে আগে জানান কোনটা, যে স্যার একটা আসামি আছে, স্যার ওই এটাকে কার অনুমতি ছাড়াই আপনি ঢুকাই দিতেছেন, এগুলো খেয়াল রাখবেন, কমন জি সেন্স স্যার, সবসময় খেয়াল রাখবেন, এগুলো কিন্তু হেড সিনিয়র স্যাররা দেখে, সিকোয়েন্সটা স্যার দাঁড়াবে, এগুলো অফিসারকে বইয়ে জানাতে হবে লেখছে, স্যার। বইয়ে ধারাবাহিক লিখে গেছে, এইটা আপনারা ওই জিডিতে নোট দিতেছেন, এটা লিখতে পারেন, উর্ধন কর্তৃপক্ষকে জানিয়ে বিষয়টা জিডিতে নোট দিব, এটা এই যে স্টার্টিংটা, এটা এটা ঠিক ইডির আছে। বিষয়টা মনে হয় স্যার আরো আরেক স্টেপ পরে আসবে। আগে হ্যাঁ, বিষয়টা স্যার আসামি আনতে তার দেহ তল্লাশি করতে পারে, দেহ তল্লাশি করার পরে এই হ্যাঁ, বিষয় সম্পর্কে হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুড। বিআরবি স্যার 358 অনুসরণ করিয়া 52 কার্যক্রম শেষ করতে হবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে হ্যাঁ সিকোয়েন্স গুলো প্র্যাকটিক্যাল, একবার প্র্যাকটিক্যাল, কারণ হচ্ছে তার কাছে কি আছে, তাকে ওই যে আঘাতের চিহ্ন আছে কিনা আগে আলাদা রেখে তাকে, যেমন একজন র্যাব, এই বিষয়টা অন্যান্য, আচ্ছা করতে হবে। একটু লেট মি, একজন অন্য আইন শৃঙ্খলা বাহিনী যখন আপনাকে আসামি নিয়ে আসে, আপনি যাই জব্দ টব্দ করে নিয়ে আসেন, আপনি তাকে সাইড করে দিয়ে যে ভিডিও ফুটেজ আছে, খেয়াল রাখবেন, এই যে একটা কথা বলছি, ডিটি অফিসার সামনে এখন কিন্তু তথ্য প্রযুক্তির সবকিছুই অবজার্ভ মনিটরিং করে, তো যেখানে দাঁড়া করে সিসি ফুটেজ দেখা যাচ্ছে তার শরীরে, ওখান থেকে ও তো আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে পারে যে সেও আমাকে মারধর করছে, এই বিষয়গুলো খেয়াল রাখবে তাকে, দেহ তল্লাশির যে বিধানগুলো রয়েছে ওখানে সিসি ফুটেজের সামনে প্রক্রিয়াগুলো অনুসরণ করবে, এগুলো এগুলো অ্যাড করবেন, এগুলো নিজের নিজে অ্যাড করবেন, ওই গদগদা ভাষা লিখেন না। আচ্ছা, আপনার ঠিক আছে মোটামুটি স্যার। শেষ, আপনার শেষ হয়ে গেছে, তারপরে নেক্সট কে আসবেন? ভিডিও মোড অফ আছে স্যার, আমি কিছু বলি। সোহেল। ভিডিও মোড, সুহেল না? হ্যাঁ, তো সাহস করে তো কত আসতেছেন, স্যার অসুবিধা। আচ্ছা, সুহেল না, সুহেল আসছে।